নমস্কার, গল্প মঞ্চে আপনাদের সকলকে স্বাগতম। রক্তে লেখা ইতিহাস নাকি এক নারীর অন্ধকার রহস্য, সুজিত রায়ের কলমে কলকাতার প্রথম মহিলা সিরিয়াল কিলার, দ্বাদশ অধ্যায়, বেশ্যা কলাকৃতির ইতিবৃত্ত। গল্পটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং গল্পমঞ্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ধূমপান বা মদ্যপান একদম স্বাস্থ্যের জন্য ভালো না, তাই ধূমপান বা মদ্যপান থেকে দূরে থাকুন, নিজে ভালো থাকুন, পরিবারকে সুস্থ ও ভালো রাখুন। শুরু হচ্ছে কলকাতার প্রথম মহিলা সিরিয়াল কিলার, দ্বাদশ অধ্যায়, বেশ্যা কলাকৃতির ইতিবৃত্ত। ভারতবর্ষে কিংবা কলকাতায় বেশ্যা সংস্কৃতির আমদানি কবে, কিভাবে হয়েছিল তার কোনো নির্দিষ্ট দিনক্ষণ জানা যায় না। প্রাক ব্রিটিশ উপনিবেশ ভারতবর্ষের বহু ইতিহাসেই পুরুষভোগ্যা নারীর উল্লেখ পাওয়া যায়, যেমন পাওয়া যায় ভারতের পুরাণ ও মহাকাব্যেও। পরে মৌর্য যুগে চাণক্যের লেখায় গণিকাদের গুপ্তচর বা জনগণের ব্যবহার্য নারী হিসাবে গণিকাদের ভূমিকার কথা জানা যায়। গণিকাদের বারবারন্ত রুখে দিতে প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট নিয়মের মধ্যে গণিকাদের আবদ্ধ রাখার তথ্যও ঐতিহাসিকভাবে জানা যায়। একজন সুপারিনটেন্ডেন্টের অধীনে তাদের ছিল দিনযাপন, তার পরিচয় ছিল গণিকাধ্যক্ষ। অতীতে সম্রাট বা সুলতানি আমলে যে প্রাসাদের ঘেরাটোপে হারেম থাকত, সেখানকার বাসিন্দারা আসলে ছিল সুলতানদের বাঁধা বেশ্যা। তারা সবসময় খোঁজা বা নপুংসকদের নজরবন্দি হয়ে থাকত। ভূমধ্যসাগরীয় ও মধ্যপ্রাচ্যের নানা রাজ্যে অভিজাত পরিবারে মহিলাদের এ জাতীয় আবাসকে বলা হতো আরুনি। তবে হারেম শব্দটার প্রয়োগ শুরু হয়েছিল ইসলাম পূর্ব আসিরিয়া এবং পারস্যে, এমনকি মিশরেও, যেখানে ফেরাউন প্রাসাদের মহিলা নিবাসকে হারেম বলা হতো। গ্রিস এবং বাইজেন্টিয়ামে বলা হতো গাইনিজিয়াম। প্রাক ইসলামিক গ্রিসে কিছু রাজ পরিবারে মূলত প্রধান রানী পরিচালিত হারেমে থাকত বৈধ গৌণ স্ত্রীরা বা বানুকারা। তারপর থাকত বিবাহিত ও অবিবাহিত রাজকন্যারা বা দুঃখীরা। সবচেয়ে বেশি সংখ্যক মহিলারা ছিল রাজকীয় দাস উপপত্নীরা, যাদের দাস বাজার থেকে কেনা হতো কিংবা উপহার বা যুদ্ধবন্দী হিসাবে প্রাসাদে আনা হতো। এদের সংখ্যা 300 বা 500 হতে পারত। গ্রামীণ ভারতবর্ষে জমিদারি বা সামন্ত রাজাদের মধ্যেও উপপত্নী রাখার চল ছিল, যদিও সেই নারীরা সার্বজনীন ছিল না। রাজারাও বহু বিবাহ করতেন এবং উপপত্নী রাখতেন। কিন্তু স্থায়ীভাবে বেশ্যা পোষণের চল বিক্ষিপ্তভাবে থাকলেও ব্যাপক হারে ছিল না। প্রাক ব্রিটিশ ঔপনিবেশিক কলকাতায় ব্রাহ্মণ্যবাদের প্রকোপে কুলীন বংশজাত পুরুষদের বহু বিবাহের চল, বৃদ্ধ স্বামীর মৃত্যুর পর স্বামী সঙ্গে সতীদাহ প্রথার মতো নির্মম নারী হত্যা, বাল বিধবা কন্যাদের ওপর সমাজের সামাজিক থেকে জৈবিক অত্যাচারের সংস্কৃতি বেশ্যা প্রথাকে প্রতিষ্ঠা দিয়েছিল। কোম্পানির আমলের আগে রামমোহন রায় এবং কোম্পানি আমল কায়েম হবার পরে বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ আইনি স্বীকৃতি পেলেও তা বহুল সংখ্যায় কার্যকর হয়নি। ফলত মহিলারা প্রাণে বাঁচতে এবং পেটে বাঁচতে বেশ্যা খাতায় নাম লেখালেও নিজেদের অজান্তেই তারা একটা মৌলিক বেশ্যা সংস্কৃতির জন্ম দিয়েছিল। তা হল সেই আমলে মেয়েদের স্বনির্ভর হয়ে ওঠার সংস্কৃতি এবং পুরুষশাসিত সমাজের মুখে চুনকালি মাখিয়ে তাদের বেশ্যা দাসে পরিণত করে বদলা নেওয়ার প্রবণতা থেকে নারী স্বাধীনতার একটা ঢেউ তুলে দেওয়ার সংস্কৃতি। এই ব্যাখ্যা গোড়া সমাজতত্ত্ববিদরা হয়তো মানবেন না, কিন্তু বিংশ শতকে অবিদ্যাপাড়ার অভিনেত্রীরা এবং পারিবারিক ও সামাজিক অত্যাচারে লাঞ্ছিতা লেখিকারা যেসব স্মৃতিকথা লিখে গেছেন, সেগুলো একথাই প্রমাণ করে। সেকালের বেশ্যা সমাজের এই শক্তির স্বীকৃতি দিয়েই বাংলার স্বাধীনতা সংগ্রামী নেতা দেশবন্ধু চিত্তরঞ্জন, তার স্ত্রী বাসন্তী দেবী সহ অনেকেই, এমনকি মহাত্মা গান্ধী নিজেও গণিকাদের কাছে সাহায্য চেয়েছিলেন। কলকাতার বহু গণিকা তখন রাস্তায় নেমে মিছিল করেছে, অর্থ সংগ্রহ করেছে, সাহেব খদ্দের এবং পুলিশ খদ্দেরদের সাহায্য নিয়ে ধৃত স্বাধীনতা সংগ্রামীদের হাজত থেকে মুক্ত করেছে। বেশ্যাপাড়ার এও এক ইতিহাস যা মানুষের শ্রদ্ধা কেড়ে নেয়, সম্মান দিতে সমাজকে মাথা নোয়াতে বাধ্য করে। এই ইতিহাসের সাক্ষী সেই সোনাগাছি, যেখানে শুরু হয়েছিল ত্রৈলোক্যর নবজন্ম কথা।
একবিংশ শতকেও সেই সোনাগাছি সংবাদের শিরোনামে, কারণ ৮০-র দশকে বেশ্যাদের আইনি স্বীকৃতির দাবিতে রামবাগান বেশ্যাপট্টিতে যে নিঃশব্দ আন্দোলনের সূত্রপাত করেছিল কয়েকজন মধ্যবয়স্কা গণিকা, সেই আন্দোলনই সশব্দে এক বিদ্রোহের জন্ম দিয়েছিল। প্রথম ধাপটা অবশ্যই ছিল সম্বোধনের সম্মান প্রাপ্তির দাবি। প্রাচীন ভারতবর্ষে পুরুষভোগ্যা মহিলাদের তবু সম্মান ছিল। তাদের বলা হতো রূপজীবা বা রূপজীব্বা বা পণ্যাঙ্গনা। কিন্তু গত ২ শতকে সেই সম্বোধনের শব্দে অনুপ্রবেশ করেছে কুরুচিকর, অশালীন এবং অভদ্রচিত শব্দাবলী, যথা বেশ্যা, পতিতা, গণিকা, বারবধূ, বারবনিতা। আধুনিক ইংরেজিতে এসকর্ট গার্ল, ম্যাসাজার অথবা একেবারে নিম্ন স্তরের খিস্তি প্রয়োগ করে চুদ মারানি। অবিদ্যা পাড়ার মহিলারা দাবি করে তাদের যৌনকর্মীদের এইসব অশালীন শব্দে পরিচিত করানোর মধ্যেও সমাজের একাংশর যৌন আনন্দ এবং শ্রমিক ও বঞ্চিত শ্রেণীকে পদদলিত করে রাখার যে মানসিক বৈকল্য, সেটাই পরিস্ফুট হয়ে ওঠে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় দেহপুজীবিনীদের জীবনে সম্মান নিয়ে বেঁচে থাকার রসদ কিছুটা ফিরে পেলেও এখনও অনেক কাজ বাকি। সেই কাজে এখন সমাজ সমীক্ষকরাও বড় ভূমিকা পালন করছেন। কিন্তু যেটুকু ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে, তা থেকে ক্ষীরটুকু শুষে নিয়ে রাজনীতিবিদদের নিজেদের গদি সামলাতে ভোট কেনার যে নচ্ছার পরিকল্পনা, তার শিকার হয়ে পড়ছেন অবিদ্যা পাড়ার মহিলারা। সেই সঙ্গে বেড়েছে অন্য রাজ্য থেকে পাচার হয়ে আসা মেয়েদের ভিড়, যাদের দারিদ্র্য তাদের বিকিয়ে দিচ্ছে কলকাতার রূপজীবী পল্লীতে। তাদের সংস্কৃতি এবং চাহিদা এবং গণিকা বিপ্লবের লক্ষ্যের মধ্যে ফারাক অনেকটাই। ফলে আন্দোলনের দিশা বদল হচ্ছে দ্রুত। লক্ষ্য পূরণে ভাসমান জীবনের পালে বাতাস লাগছে না। এই যে মহিলা পাচারের ব্যবসা, সেটা অতীতে যেমন বেশ্যা ব্যবসার অর্থনীতিতে একটা গুরুত্ব এনেছিল, আজ তাতে জোয়ার এসেছে রাজনীতিবিদদের প্রশ্রয়ে। এখানে বোধ হয় এই মেয়ে বিক্রির প্রসঙ্গে দু একটা ঐতিহাসিক তথ্যের উল্লেখ করা অবাঞ্ছনীয় হবে না। ১৭৫৮ সালে প্রকাশিত ইস্ট ইন্ডিয়া ক্রনিকালে উল্লেখ করা হয়েছে, ১৭১৭ সালে মগ জলদস্যুরা ১৮০০ নারী, পুরুষ ও শিশুকে বাংলার সুন্দরবন এলাকা থেকে ধরে নিয়ে যায়। ২০ থেকে ৭০ টাকায় তাদের বিক্রি করা হয়। এই অঞ্চল ছিল সে সময় দাস ব্যবসার উৎস অঞ্চল। এই সব মহিলারা কালক্রমে শুধুমাত্র পেট ভাতায় দৈহিক পরিশ্রম সাপেক্ষ কাজ করতে যেমন বাধ্য হতো, তেমনি মালিকের দেহপিপাসা মেটাতেও শয্যা সঙ্গিনী হতে বাধ্য হতো। মারাঠা বর্গীদের চৌথ আদায়ের সময় গ্রাম বাংলার নারীদের ধর্ষণ করা যেন একটা প্রথা হয়ে উঠেছিল। এই সব মহিলারা বাধ্য হতো গ্রাম ছেড়ে শহরে আশ্রয় নিতে এবং শেষ পর্যন্ত বিবির হাটে বিক্রি হয়ে যেতে। ১৮ শতকের প্রথমার্ধ থেকে ১৯ শতকের মাঝামাঝি পর্যন্ত দাস আইনের সুযোগ নিয়ে মা বাবারাও নিজেদের মেয়েদের প্রকাশ্যে সামান্য টাকায় দালালদের হাতে তুলে দিত দলিল কবুল করে। প্রাচীন নথিতে বহু এমন দাস দাসী বিক্রির দলিল চোখে পড়ে। সেসব দলিলের ভাষা লক্ষণীয়। যেমন ১৯২২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রকাশিত শিবরতন মিত্র সংকলিত টাইপস অফ আর্লি বেঙ্গলি প্রোজ গ্রন্থে উল্লিখিত এক তথ্যে দেখা যাচ্ছে, এক গ্রামীণ পরিবারের কন্যা বিক্রয়ের দলিলে লেখা হচ্ছে, আমি আপনা খুশরোজ ও রসবাদ পুরাকত বিনা অজর ইতবারে তোমার পান হনে রেয়াজি ৩ রূপায় লইয়া আমার বেটি, যার উমর ১১ বরিশ, তোমার স্থানে আঁকির খাস করিয়া দিলাম। দান বিক্রয় অধিকার দাসী, তোমার আমার কিছু এলাকা নাই, এত দর্থে আজিরি পাট্টা লিখিয়া দিলাম। দস্তখাত করেছেন জনৈক শ্রী বোদাইর স্ত্রী ও শ্রীমতী কনাই। বেঙ্গাডুবা পরগণে ১২২৫ সাল, তারিখ ২০ রাসনা, মাহে ৬ চৈত্র। ১১২৭ সালে একটি ৬ বছরের মেয়ে শ্রীমতী মণি দাসী বিক্রি করার দলিল তথা পাট্টায় লেখা হচ্ছে, ইহা ও ইহার ঘরে সন্তানাদি যাহা হয়, দান বিক্রয় অধিকার মনুষ্য তুমি ও তোমার পুত্র পৌত্রাদি ক্রেমে হইল। বিস্ময়জনক তথ্য হল, সন্তানাদি সহ আত্মবিক্রয় অর্থাৎ নিজেকে দলিল করে বিক্রি করার ঘটনাও ঘটেছে সেই আমলে। মাত্র ১১ টাকার বিনিময়ে গোটা পরিবারই বিক্রি হয়ে গিয়েছে। কখনো বা গণিকার পুত্র সন্তানের সঙ্গে কৃষকের কন্যা সন্তান বিনিময়ের ঘটনাও ঘটেছে।
ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সংবাদপত্রে সেকালের কথায় এমন বহু বিচিত্র বেচাকেনার খবর প্রকাশিত হয়েছিল। খাদ্যশস্যের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে 1 টাকার বদলে অপরিচিত যুবকের হাতে তুলে দেওয়ার ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে সেকালের সংবাদপত্র গ্রন্থে। তাছাড়া আছে এক কন্যাকে 6 টাকায় কিনে 400 টাকায় বিক্রি করা এবং হিন্দু ভেবে এক মুসলমান মহিলাকে কিনে পরে ভুল বুঝতে পেরে ওই মহিলাকে পথে ফেলে দিয়ে পালানোর কাহিনীও সেকালে ব্রিটিশ সরকারের নজর কেড়েছিল, কিন্তু তা নিয়ন্ত্রণ করা যায়নি। পথে ঘাটে বাউল বৈরাগীরা যতই ভবের হাটের গান শোনাক, ভবের এই হাট বাজারে মন করলে বেচা কেনা যা কিছু আয় হবে রে তার সবটুকুই দেনা। আসলে যা কেনা বেচা হতো সবটাই ছিল শরীর, মন বেচার কোনো পরিস্থিতিই ছিল না। নারী ও পুরুষের পারস্পরিক প্রয়োজন ও শরীরী তাগিদেই ছড়িয়ে পড়ছিল বিবির হাটের ডানা। আর সেই ডানার ঝাপটে আকাশে বাতাসে ভেসে বেড়াত ঝুমুর গানের কলি। চোখের জল চোখে মরে, বেড়াই আমি আমোদ করে, জ্বালায় জ্বলি তবু রসে চলি। অথবা ভালো আইন কল্পে এবার কোম্পানি রাজায় বেশ্যারা সব ব্যস্ত পালিয়ে যাবে। কে কোথায় কেহ বা ত্যাজে সোনার ঘর পাড়ে গিয়ে পালিয়ে গেছে হয়ে আতান্তর। কেহ বা দেখে শুনে বেচে কিনে শ্রী বৃন্দাবনে যেতে চায়।